মুভি শুরু হয় 2013 সালে মঙ্গোলিয়ার একটা কুস্তি কম্পিটিশন দিয়ে, যেখানে ভীষণ চেহারাওয়ালা শক্তিশালী একটা লোক সমস্ত কম্পিটিটরকে হারিয়ে ভীষণ খুশি হয় আর চেঁচিয়ে সবাইকে বলে যে কে এখানে আছে যে আমাকে হারাবে। লাস্ট রাউন্ড এখনও বাকি ছিল, এর জন্য সে অনেক বেশি খুশি হয় যে সেই এবারে জিতবে। আর তখনই ওখানে নামসুন নামে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে, যাকে দেখে সবাই হাসি ঠাট্টা করে যে এই ছোটো বাচ্চা মেয়েটা এখানে কী করছে, একে তো সবাই এখনই হারিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এই বাচ্চা মেয়েটার অন্য কেউ না, বরং এই ড্রামার হিরোইন থাকে, যার কাছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এই জন্য সে খুব সহজে ওই লোকটাকে হারিয়ে দেয়, যেটা দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা নামসুনের বাবা বংকে দেখি, যে একটা ইনভেস্টিগেটরকে বলে যে সে যদি ছোটোবেলায় নামসুনকে মঙ্গোলিয়ায় না নিয়ে যেত তাহলে আজ হয়তো সে তার সাথেই থাকতো। যার মানে সে মঙ্গোলিয়াতে নামসুনকে 4-5 বছর বয়সেই হারিয়ে ফেলেছিল, আর এখন সে তাকে অনেক বছর ধরে খুঁজছেই। অন্যদিকে আমরা নামসুনের মা হংকে দেখি, যে একটা বিশাল বড় কোম্পানির সিইও থাকে, আর সেও তার মেয়েকে অনেক বছর ধরে খুঁজছে। সে তার সেক্রেটারিকে বলে যে দুনিয়াতে যে মেয়েটা সবথেকে বেশি স্ট্রং হবে সেই আমার মেয়ে, এবারে যাও আর আমার মেয়েকে খুঁজে নিয়ে এসো। তো সেক্রেটারি তাকে সাজেস্ট করে যে আমরা যদি ওয়ার্ল্ডের স্ট্রং গার্ল কম্পিটিশন রাখি তাহলে হয়তো আমরা আপনার মেয়েকে খুঁজে পাবো, কারণ আপনি যেহেতু বলেছেন আপনার মেয়ে ওয়ার্ল্ডের সবথেকে বেশি স্ট্রং, এই জন্য সে হয়তো কম্পিটিশানে আসতেও পারে। তো ফ্রেন্ডস, এখানে বলে রাখি যে নামসুনের কাছে যে পাওয়ার আছে সেটা সে তার মায়ের কাছ থেকে পেয়েছে, আর তার মা তার নানির কাছ থেকে, কারণ তাদের ফ্যামিলিতে প্রতিটা মেয়ের কাছেই বংশ পরম্পরায় এই পাওয়ার্স আসে, যেটা তাদের এক্স ক্রোমোজোম হরমোনের কিছু পরিবর্তনের জন্য হয়। অন্যদিকে আমরা নামসুনের মায়ের কাছে দুটো ফ্রড লোককে দেখি, যারা একটা বিশাল ওয়েপেন নিয়ে আসে, যেটা সে তার কাছে বন্দুক দিয়ে কিছু টাকা নেওয়ার কথা বলে, যে আমার ওয়াইফের শরীর খুব অসুস্থ, এই জন্য সে যেন তাকে কিছু টাকা ধার দিয়ে দেয়। যেটা শুনেই নামসুনের মা যখন তার লকার খোলে তখন সেই লোক দুটো তাদের আসল রূপ দেখায়। আর এখানে আমরা নামসুনের মায়ের প্রথম সুপার ন্যাচারাল পাওয়ার দেখি, যখন সেই লোক দুটোকে ভালো করে মজা দেখায় আর একজন আর পাতো মাটিতে পুঁতেই দেয়। এদিকে নামসুনের বাবাকে সেই ইনভেস্টিগেটর জিজ্ঞাসা করে যে তাদের দুজনের দেখা কিভাবে হয়েছিল। তো নামসুনের বাবা তাকে বলতে শুরু করে আর সিন যায় 1999-এ, যেখানে আমরা নামসুনের বাবা মায়ের স্টোরি দেখি। তো নামসুনের বাবা বং, যে একটা রেস্টুরেন্ট চালাতো, আর সে শুরু থেকে ভীষণ ইন্টেলিজেন্ট আর শাই ছিল। নামসুনের মা কাউন্টারে কাজ করত। আস্তে আস্তে তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে, আর তাকে প্রপোজও নামসুনের মাই করে। সাথে সে তাকে এটাও বলেছিল যে আমি চাই তুমি বাড়িতেই আমার বাচ্চা সামলাও আর আমার হাউস হাজব্যান্ড হয়ে থাকো, বাইরের সমস্ত কিছু আমি সামলে নেব। এরপর যখন তাদের বিয়ে হয় তখন বেডে বং নতুন বইয়ের মতো নামসুনের মায়ের জন্য ওয়েট করে, আর নামসুনের মা যখন বাত নিয়ে বার হয় তখন তার মনে হয় যে বেডের পজিশন ঠিক নেই। তখন সে এক হাত দিয়ে বেড উঠিয়ে এখানে ওখানে রাখতে লাগে, যেটা দেখে নামসুনের বাবার হালি খারাপ হয়ে যায়, কারণ সে ফার্স্ট টাইম তার বউকে এইরকম রূপে দেখেছিল আর সে বুঝে গেছিল যে সে তার থেকে কত বেশি স্ট্রং। এরপর যখন নামসুনের আর তার ভাইয়ের জন্ম হয় তখন নামসুনের কাছে তার মায়ের মতো সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, যেটা তাদের বংশে প্রতিটা মেয়ের কাছে আছেই। বং ট্রাভেলিং করতে ভীষণ ভালোবাসতো, এই জন্য সে একদিন তার মেয়েকে নিয়ে মঙ্গোলিয়ায় বেড়াতে যায়, যেখানে সে তাকে হারিয়ে ফেলে। বং তাকে অনেক খোঁজে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না, আর এই কারণেই তাদের দুজনের ডিভোর্স হয়ে যায়, এই জন্য তারা আর একসাথে থাকে না। অন্যদিকে আমরা নামসুনে সৎ বাবা মাকে দেখি, যারা ছোট থেকে তাকে মানুষ করেছে। নামসুন তাদেরকে জিজ্ঞাসা করে যে আমি জানতে চাই তোমরা আমাকে কিভাবে পেয়েছিলে। তো তার প্যান্স থেকে বলে যে তুমি একটা ঘোড়ার উপরে বসে অনেক দূর থেকে আসছিলে আর অনেক বেশি কাঁদছিলে, তোমার আশেপাশে এমনকি দূর দূর পর্যন্ত তোমার সাথে কেউ ছিল না, এই কারণে আমরা তোমাকে ছোট থেকে মানুষ করেছি। এরপর তারা নামসুনকে একটা বক্স দেয়, যেটাতে নামসুনের ছোটোবেলার কিছু জিনিসপত্র আর তার জামা ছিল, যার মধ্যে সে একটা টিকিট পায় যেটাতে কোরিয়ার একটা জায়গার অ্যাড্রেস লেখা ছিল। এরপর নামসুন যখন বসে টিভিতে গাংনাম স্টাইল গান শোনে তখন হঠাৎই তার নাম মনে পড়তে শুরু করে, আর ফাইনালি সে তার মায়ের কাছে গিয়ে বলে যে আমার নাম মনে পড়ে গেছে, আমার নাম নামসুন, আমি বড় হয়ে কোরিয়ায় যাব, কিন্তু তার আগে তোমাদের জন্য অনেকগুলো ভেড়া এনে দেবো যাতে আমার যাওয়ার পরে তোমাদের লাইফে কোনো প্রবলেম না হয়। আস্তে আস্তে দিন কেটে যায় আর নামসুন বড় হয়ে যায়। তো তার বাবা তাকে বলে যে তুমি এবারে কোরিয়ায় যেতে পারো, কিন্তু নামসুন তাদেরকে ছেড়ে যেতে চায় না। তো তার বাবা তাকে বোঝায় যে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো,
এই জন্য আমরা চাই যে তুমি যাও আর তোমার রিয়েল প্যারেন্টসকে খোঁজো আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও। এরপর সিন শিফট হয় আর আমরা কোরিয়ার সিন দেখি, যেখানে নামসুনের মা হং সেই কম্পিটিশান করায় যেটা সে তার মেয়েকে খোঁজার জন্য প্রতি বছর করত। কম্পিটিশান স্টার্ট হয় যেখানে প্রতি বছর অন্যান্য কান্ট্রির মেয়েরা আসতো পার্টিসিপেট করার জন্য। একে একে সমস্ত মেয়েরা হেরে যায়, কিন্তু ওখানে হাওজা নামে একটা মেয়ে থাকে যে কম্পিটিশানে জিতে যায়। তো হংয়ের চোখে জল চলে আসে, কারণ তার মনে হয় যে এটাই তার মেয়ে নামসুন। এই জন্য হং তাকে তার সাথে বাড়িতে নিয়ে যায় আর তাকে অনেক খাবার দেয় খাওয়ার জন্য। আর তারপরে সে তার পাস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো হাওজা তাকে বলে যে সে ছোটোবেলায় মঙ্গোলিয়াতে হারিয়ে গেছিল আর তারপরে 15 বছর সে একটা অনাথ আশ্রমে ছিল আর এইভাবেই তার জীবন কেটেছে। যেটা শুনে হংয়ের চোখে জল চলে আসে। এমনকি সে যখন আগে জানতে পারে যে তার ব্লাড গ্রুপ বি, তখন সে আরও বেশি খুশি হয়ে যায়। এই জন্য সে অনেক দিন পর তার পুরো ফ্যামিলিকে ডিনারের জন্য ডাকে। অন্যদিকে হাওজাকে থাকার জন্য যখন রুম দেওয়া হয় তখন সে অনেক বেশি খুশি হয় আর একটা ইভিল স্মাইল দেয়, যেটা দেখে এটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছিল যে সে এসব কিছু নাটক করছে। এদিকে নামসুনের বাবা মায়ের মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ নামসুনের বাবার কথা এটাই থাকে যে এটা তার মেয়ে না, কিন্তু তার মায়ের কথা থাকে যে এটাই তার মেয়ে কারণ এর ব্লাড গ্রুপ বি পজিটিভ। তো নামসুনের বাবা তাকে বলে যে নামসুনের পা পায়ে একটা কাটার চিহ্ন আছে, যেটা ছোটোবেলায় খেলার সময় তা লেগে গেছিলো। যেটা শুনে হং তার উপরে রেগে যায় যে তুমি ছোট থেকে আমার বাচ্চাদের ভালো করে খেয়াল রাখোনি। যার পর তাদের দুজনের মধ্যে তো যুদ্ধই শুরু হয়ে যায়, কারণ নামসুনের বাবার কথা এটাই থাকে যে তুমি তো কোনোদিনই তোমার বাচ্চাদের খেয়াল রাখোনি, সারা জীবনই তুমি অফিসের কাজ করে গেছো, অফিসের বাইরে তো তুমি কিছুই দেখতে পেতে না। আর তুমি যদি তোমার বাচ্চাদের এতটাই খেয়াল করতে তাহলে তোমার ছেলে আজ খেয়ে খেয়ে এত মোটা হতো না। আর এই সিনটা এতটা ফানি যে কি বলবো। ওয়েল তো তাদের দুজনাকেই নামসুনের নানি গিলজাং থামিয়ে দেয়। এরপর রাতে হং হাওজার কাটার চিহ্ন দেখার জন্য তার রুমে যায়, যেখানে সে তার পায়ে কাটার চিহ্ন দেখে অবাক হয়ে যায়। এদিকে নামসুন কোরিয়ায় যাওয়ার জন্য রেডি হয় আর তখনই সে জানতে পারে যে তার সব থেকে প্রিয় ঘোড়াটা যে ছোটোবেলায় থেকে তার সাথে ছিল সে মারা গেছে। যেটা দেখে নামসুন ভীষণ কাঁদে আর তার ঘোড়ার গলার বেল খুলে দূর আকাশের দিকে ছুঁড়ে দেয়, যেটা সোজা গিয়ে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের মাথায় লাগে, যে আর অন্য কেউ না বরং এই মুভির হিরো শিখ থাকে, যে একটা পুলিশ অফিসার। নেক্সট দিন আমরা হংকে দেখি যে হাওজার পুরো গেটআপই চেঞ্জ করে দিয়েছিল। এরপর সে যখন ওখান থেকে অফিসে যায় তখন সে ওখানে একটা মহিলাকে দেখে যে তার সমস্ত সম্পত্তি বন্ধক রেখে হংয়ের ম্যানেজারের কাছে কিছু টাকা চায়, কিন্তু সে তাকে বারণ করে দেয় বলে যে তোমার উপর আগে থেকেই অনেক দেনা আছে। তখন সে হংয়ের কাছে গিয়ে কাঁদতে স্টার্ট করে দেয় যে আমার টাকার ভীষণ প্রয়োজন। তো হং তাকে কিছু টাকা দিয়ে দেয়, কিন্তু সে বুঝে যায় যে কোনো প্রবলেম তো নিশ্চয়ই আছে। এর জন্য আগেই সে সুপার ওম্যানের মতো ড্রেস আপ করে বাইক নিয়ে ওই মহিলার পিছনে চলে যায়। এদিকে পুলিশ স্টেশনে শিখের কাছে একটা নিউজ আসে যেটা ড্রাগস রিলেটেড ছিল, এজন্য সেও সেম লোকেশনের জন্য বেরিয়ে পড়ে। এরপর সিন শিফট হয় আর আমরা ওই মহিলাকে দেখি, যার কাছে একটা গাড়িতে দুটো ছেলে এসে ওই মহিলার কাছ থেকে টাকা নেয় আর তার কাছে ড্রাগস সেল করে। শিখ যে দূর থেকে সব কিছু দেখে, কিন্তু তার পৌঁছানোর আগে তার ওখান থেকে পালিয়ে যায়। এই জন্য সে তাড়াতাড়ি করে ওই মহিলার গাড়ি দাঁড় করায় আর তখনই সে দেখে যে তাদের গাড়ির উপর থেকে খুব ভীষণ স্টাইলিশভাবে স্ট্যান্ড মেরে ওই লোকগুলোর পিছনে পড়ে যায়। আর যখন তারা টানেলের ভিতরে প্রবেশ করে তখন হং তাদেরকে গাড়ি দাঁড় করানোর কথা বলে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না, যার জন্য সে রেগে তাদের গাড়ি ধরেই উপরে তুলে দেয়, যেটা দেখে সে অবাক হয়ে যায়। এরপরে সে যখন পুলিশ স্টেশন যায় তখন অফিসার থেকে অনেক প্রশংসা করে যে সে আজ অনেক ভালো একটা কাজ করেছে, যেটা শুনে শিখ তাকে বলে যে ওদেরকে আমি ধরিনি, ওদেরকে তো অন্য কেউ ধরেছে। আর তখনই তাদের কাছে একটা নিউজ আসে যে মঙ্গোলিয়া থেকে একটা ফ্লাইট আসছে যেটাতে ড্রাগ সাপ্লাই হচ্ছে। তো শিখ তার পুরো টিমকে নিয়ে চেকিংয়ের জন্য চলে যায়। এদিকে নামসুনও কোরিয়ায় আসার জন্য ঠিক সেম একই ফ্লাইটে ওঠে। তো নামসুনের লাইফে আজ ফার্স্ট ফ্লাইট ছিল, এই জন্য সে অনেক বেশি খুশি হয়, কিন্তু তখনই ফ্লাইটে কিছু প্রবলেম দেখা দেয় যার জন্য পাইলটরা ভয়ে ঘাবড়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা শিও নামে একটা মিস্টিরিয়াস লোককে দেখি, যার কাছে একটা মেয়ে এসে বলে যে আপনার ট্রিপ যেন সেফলি কমপ্লিট হয়। তো শিও বলে যে আমার কাছে সেফটি থেকেও বেশি অন্য কিছু ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা হাওজাকে দেখি যে রেগে নামসুনের ছোটোবেলার ফটো দেখে। তখনই ওখানে হং আসে। তো হাওজা থেকে জিজ্ঞাসা করে যে এই সবগুলো কি আমার ছোটোবেলার ফটো। হং হ্যাঁ বলে আর তারপরে
সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি তোমার ছোটোবেলার কোনো ফটো আছে। হাওজা না বলে আর তাকে জিজ্ঞাসা করে যে আমি কি ছোটোবেলা থেকে এত বেশি স্ট্রং। যেটা শুনে হং তাকে বলে যে আমাদের ফ্যামিলিতে 500 বছর ধরে যত মেয়ে জন্মায় তাদের সবার কাছেই সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, আর তাদের মধ্যে তুমি সবথেকে বেশি ইউনিক আর স্ট্রং, কারণ তোমার কাছে অন্যদের থেকেও অনেকগুলো পাওয়ার এক্সট্রা আছে, যাদের মধ্যে দৌড়ানোর স্পিড আর জাম্পিং করা। আর এই শক্তিগুলোই আমরা অন্যদিকে নামসুনের কাছে দেখি। যখন প্লেন ক্র্যাশ হতে যাবে তখনই নামসুন তার পাওয়ার ইউজ করে প্লেনের দরজা ভেঙে নিচে জাম্প করে আর স্পিডে দৌড়ে প্লেনকে থামানোর চেষ্টা করে, যার জন্য সে প্রথমবারের মতো তার সুপার পাওয়ার ইউজ করে। আর দেখতে দেখতে নামসুন ওই প্লেনটাকে থামিয়েও ফেলে, যেটার স্পিড অনেক বেশি ছিল। আর এখানে যেহেতু নামসুন প্রথমবারের মতো তার হাই সুপার পাওয়ার ইউজ করেছিল, এই জন্য এটা তার মা আর নানি দুজনেই ফিল করতে পারে। আর হং বুঝে যায় যে হাওজা যদি এই পাওয়ার ইউজ না করে তাহলে সে তার মেয়ে কীভাবে হতে পারে, এই জন্যই তার হাওজার উপরে ডাউট হতে লাগে। অন্যদিকে নামসুন প্লেনে সমস্ত লোকদেরকে বাঁচিয়ে ভীষণ খুশি হয়, আর ওখানে সিও যেই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর একভাবে নামসুনের দিকে তাকিয়ে থাকে, কারণ তাকে দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এইসব কিছুতে মোটেও খুশি হয়নি। নেক্সট সিনে সবাইকে এয়ারপোর্টে চেকিং করানোর জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে শিখ নামসুনের চেকিংয়ের সময় তার ব্যাগে কিছু অদ্ভুত জিনিস পায়, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে তার ব্যাগে হর্সের হেয়ার আর বনস পায়, সাথে একটা স্টিকও পায়। কিন্তু নামসুন দেখে ওই স্টিক দিতে রাজি হয় না, কারণ সেটার দ্বারা তার মাকে খুঁজবে। তো শিখ এখানে যখন জানতে পারে যে নামসুন 4-5 বছর বয়সে হারিয়ে গেছিল আর সে এখানেই তার মাকে খোঁজার জন্য এসেছে, তখন সে তাকে প্রমিস করে যে আমি একটা পুলিশ অফিসার আর এই জন্যই আমি তোমার মাকে খুঁজতে তোমাকে হেল্প করব। সাথে সে তার সমস্ত জিনিসপত্র ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। এদিকে নামসুন কোরিয়ায় এসে একটু বেশি এক্সাইটেড থাকে আর থাকার জন্য একটা হোটেলের রুম খোঁজে। তো সে একটা মহিলাকে পায়, যাকে সে টাকা দিয়ে 3 মাসের জন্য একটা হোটেলের রুম বুক করে নেয় আর ভাবে যেখানকার মানুষ অনেক বেশি ভালো। এরপর নেক্সট সিনে ফরেন্সিক ল্যাবে নামসুনের জিনিসপত্র পরীক্ষা করার সময় সে জানতে পারে যে তার ওই স্টিক পিওর গোল্ডের। তখন সে ভীষণ অবাক হয় এটা ভেবে যে সেই স্টিক কোথায় পেয়েছে। এরপর সে যখন ওইসব জিনিসপত্র নিয়ে ওখান থেকে যায় তখন সে হংয়ের ব্যাপারে একটা নিউজ পায় যে আগের দিন রাতে ওটা হংই ছিল যে ওই ড্রাগ সাপ্লাইকারী লোকদেরকে ধরেছিল, আর সে 17 বছর পর তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা হংকে দেখি যে ওই মহিলার কাছে যাচ্ছিল যাকে সে টাকা দিয়েছিল, কিন্তু এখানে আমরা জানতে পারি যে ওই মহিলা নেশায় এতটাই ডুবে গেছিল যে সে কিছুই বুঝতে পারছিল না, এই জন্য সে উইন্ডো থেকে জাম্প করে সুসাইড করে নেয়, যেটা দেখে হং অবাক হয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে আমরা একটা অফিসারকে দেখি যে তার সিনিয়র অফিসারকে বলে যে এটা দেখে আমার মোটেও সুসাইড বলে মনে হচ্ছে না। নেক্সট দিনই হংয়ের সেক্রেটারি হংকে বলে যে আপনার মেয়ে তো ফিরে এসেছে, তাহলে আপনি কি এখনও ক্রিমিনাল ধরার কাজ করবেন। যেটা শুনে হং তাকে বলে যে কোরিয়ায় ক্রাইম অনেক বেড়ে গেছে, এই জন্য আমি ক্রিমিনালগুলোকে দুনিয়াতে এইভাবে ঘুরে বেড়াতে দেব না। এরপরে সিন শিফট হয় আর আমরা নামসুনকে দেখি, যার কাছে 2টো মহিলা আসে যারা তাদের রুমের মধ্যে নামসুনকে দেখে অবাক হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে নামসুন যে মহিলাটাকে টাকা দিয়ে অ্যাডভান্স 3 মাসের জন্য রুম বুক করেছিল সে একটা স্ক্যামার ছিল, যে তার সমস্ত টাকা পয়সা লুট করে চলে গেছিল। নামসুন ভীষণ দুঃখী হয়ে যায় আর 1 সেকেন্ডের মধ্যে রাস্তায় চলে আসে। অন্যদিকে হাওজা হংয়ের সিক্রেট রুমে পৌঁছে যায় আর একভাবে তার লকারের দিকে তাকিয়ে থাকে, আর তখনই ওখানে হংয়ের সেক্রেটারি এসে তাকে ওখান থেকে যাওয়ার কথা বলে, যে রুমে হং ছাড়া আর কেউ আসতে পারে না। তো হাওজা দেখে জিজ্ঞাসা করে যেটা কি হংয়ের লকার। সেক্রেটারি হ্যাঁ বলে যে লকার একমাত্র হংয়ের ফিঙ্গারপ্রিন্টে খোলে। এদিকে নামসুনের কাছে না ছিল টাকা আর না ছিল কোনো থাকার জায়গা, এর জন্য সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু যখনই সে একটা পার্কের মধ্যে কিছু লোককে টেন্ট লাগিয়ে থাকতে দেখে তখন সে ভীষণ খুশি হয়ে যায় আর পড়ে থাকা কিছু জিনিস দিয়ে একটা টেন্ট তৈরি করে আর একটা গাছ সাইজ করে কেটে টেন্টের মাঝে লাগায়। তো তাকে এসব করতে দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায়। নেক্সট সিনে আমরা শিখের একটা ফ্রেন্ডকে দেখি যে নামসুনের বাবার স্টুডিওতে ফটোশ্যুট করায়, যেখানে আমরা নামসুনের ছোটোবেলার অনেকগুলো ফটো দেখি, যাদের মধ্যে নামসুনের একটা ফটোতে নামসুনের হাতে ওই স্টিক থাকে যেটা সে নামসুনের কাছ থেকে নিয়েছিল। শিখ ওটা নোটিস করে ঠিকই, কিন্তু ওই ফটোটা সে ভালোভাবে দেখতে পায় না, কারণ ওখানে নামসুনের ভাই বসে খাচ্ছিল আর তার মধ্যে তার কাছে কলও আসে। তো সে ওখান থেকে যেতে লাগে,
কিন্তু তখনই নামসুনের বাবা তাকে 50% অফ কার্ড দেয়। এরপর তারা ওখান থেকে তাদের গেট আপ চেঞ্জ করে একটা মলে যায়, যেখানে তারা একটা ড্রাগস সাপ্লাইকারী মহিলাকে ধরতে গেছিলো, যার কাছে একটা বাচ্চাও ছিল। এর জন্য সে মেয়েদের মতো ড্রেস আপ করে আর তারপরে ওই মহিলাকে ধরে, যে পার্কিংয়ের এই দাঁড়িয়ে থাকা ড্রাগস ডিলারের কাছে নিয়ে যায় আর তাকে কোনো রকমে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসে। আর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে তাদেরকে বলে যে আমাদেরও একটা বস আছে, যে আমাদের থেকে অনেক বড়, এই জন্য তাকে আমরা কোনোদিনও দেখেনি, সে লুকিয়ে আমাদের দিয়ে এসব কাজ করায়। তখন এই লোকটার কাছে কারোর কল আসে, তো সে যখন তার ফোনে লক খোলে তখন ঠিক সুযোগ বুঝে তার হাত থেকে ফোন নিয়ে সেটা চেকিংয়ের জন্য পাঠিয়ে দেয়, যাতে সে তার ব্যাপারে আরও ইনফরমেশন বার করতে পারে। অন্যদিকে আমরা নামসুনের টেন্টের মধ্যে একটা কাপলকে শুয়ে থাকতে দেখি। তো নামসুন তাদেরকে উঠিয়ে ওখান থেকে যাওয়ার কথা বলে, তো তারা বলে যে আমাদের সাথেও তোমার মতো স্ক্যাম হয়েছে, এই জন্য আমাদের থাকার কোনো জায়গা নেই। যেটা শুনে নামসুন তাদেরকে বলে যে ঠিক আছে, আমি তোমাদের জন্য আলাদা একটা টেন্ট বানিয়ে দেব। যেটা শুনে তারা দুজন অবাক হয়ে যায় যে এই টেন্ট নামসুন বানিয়েছে। আগে নামসুন তাদের জন্য ঠিক সেম একই রকম টেন্ট বানিয়ে দেয়, তো তারা দুজনা ভীষণ খুশি হয়ে যায়। আর তখন ওখানে কিছু লোক এসে বলে যে হোমলেস লোকেরা যদি এইভাবে পার্কে বাড়ি ঘরদোর বানিয়ে থাকতে শুরু করে তাহলে আমাদের বাচ্চারা কোথায় খেলবে। আর তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারা নামসুনের ফ্রেন্ডকে মারধর করে, যেটা দেখে নামসুনের ভীষণ রাগ হয়। তো সে একটা লোককে এক আঙুল দিয়ে দূরে ছড়ে ফেলে দেয়। ততক্ষণ ওখানে পুলিশ পৌঁছে যায় আর তাদের সবাইকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। তো নামসুন মনে মনে ভাবে যে আমি তো এখানেই আমার মাকে খুঁজতে এসেছিলাম, এসব ফালতু ঝামেলায় পড়ে গেছি। তখন ওখানে শিখ চলে আসে। এরপর সিন শিফট হয় আর আমরা তাদের দুজনাকে পুলিশ স্টেশনের বাইরে বসে থাকতে দেখি, যেখানে শিখ নামসুনের স্টিক ফেরত দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই স্টিক কোথায় পেয়েছো, কারণ এটা পুরো গোল্ডের। তো নামসুন তাকে থ্যাঙ্কস বলে যে সে যদি তার এই স্টিক আর ঘোড়ার জিনিসগুলো না নিয়ে যেত তাহলে হয়তো স্ক্যামার তার এই জিনিসগুলো নিয়েও চলে যেত। যেটা শুনি শিখ তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে তার মাকে খুঁজতে তার পুরোপুরিভাবে হেল্প করবে, এই জন্য সে যেন এসব বিষয়ে বেশি চিন্তা না করে। অন্যদিকে আমরা হাওজাকে দেখি যে একটা বারে তার কিছু স্ক্যামার ফ্রেন্ডদের সাথে বসেছিল। আর এখানে আমরা জানতে পারি যে হাওজাও ভীষণ বড় একটা স্ক্যামার ছিল, যে লোকদেরকে বোকা বানিয়ে তাদের সমস্ত জিনিসপত্র লুট করত। হাওজা তার ফ্রেন্ডদেরকে বলে যে আমাদের হাতে বেশি সময় নেই, কারণ হংয়ের মেয়ে যে কোনো সময় চলে আসতে পারে। আমি হংয়ের কাছ থেকে 1 মিলিয়নেরও বেশি টাকা বার করে নিয়েছি, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তার কাছ থেকে বাকি টাকাগুলো বার করে নিতে হবে। কিন্তু সেই কথা জানতো না যে তার পকেটে একটা রেকর্ডার লাগানো ছিল, যার দ্বারা তার সমস্ত কথা হংয়ের সেক্রেটারি শুনছিল। এদিকে শিখ নামসুনকে সেই 50% অফ কার্ড দিয়ে বলে যে তোমার তো পাসপোর্ট চুরি হয়ে গেছে, আর নতুন পাসপোর্টের জন্য যেহেতু ফটো লাগবে, তো তুমি এই স্টুডিওতে গিয়ে ফটো তুলে নিতে পারো। নামসুন তাকে থ্যাঙ্কস বলে আর জিজ্ঞাসা করে যে তুমি কোথায় থাকো। তো শিখ তাকে বলে যে হান রিভারের পাশে যে বিল্ডিং আছে তার টপ ফ্লোরে। এরপর শিখ যখন ওখান থেকে পুলিশ স্টেশনে আসে তখন তার একটা সিনিয়র তাকে বলে যে পার্কে যে সমস্ত লোকেরা টেন্ট লাগিয়ে আছে তাদেরকে ওখান থেকে তুলে দেওয়া উচিত। তো শিখ তাকে বলে যে ওদের তোলার আগে আমাদেরকে ওই স্ক্যামারগুলোকে ধরতে হবে যারা ওদের টাকা পয়সা লুট করেছে। আর ওই হোমলেস লোকেদের সাথে যদি এমনটা করা হয় তাহলে মানুষের তো পুলিশের উপর থেকে ভরসায় উঠে যাবে। তো তার এই সমস্ত কথা সবার ভীষণ ভালো লাগে। এরপরে শিখ ওখান থেকে সোজা বাড়ি যায়, যেখানে সে একটা লোককে কল করে বলে যে 2003 থেকে শুরু করে 2023 পর্যন্ত যত মেয়ে হারিয়েছে তাদের সবার লিস্ট আমার লাগবে, কারণ সে নামসুনের ব্যাপারে আরও ইনফরমেশান বার করতে চাইছিল যাতে সে তার মাকে খুঁজে পায়। এরপর সে মিউজিক ছেড়ে ঘরের মধ্যে গ্রিন কালার প্যান্ট পরে ডান্স করতে লাগে, যেটা দেখে নামসুন দূরে দাঁড়িয়ে হাসে, কারণ তার কাছে দূরের জিনিস দেখার মতো সুপার পাওয়ার ছিল। অন্যদিকে হংয়ের সেক্রেটারি হংকে সমস্ত কথা বলে দেয়। তো হংয়ের তো আগে থেকে হাওজার উপরে সন্দেহ ছিল, এই জন্য সে তার সেক্রেটারিকে তার উপরে নজর রাখার কথা বলেছিল। এই কারণে সে সত্যটা জেনে কিছুটা দুঃখী হয়। আর ঠিক একই টাইমে অন্যদিকে বসে হাওজা ফোনেই নামসুনে সেই ভিডিওটা দেখে, যেটাতে সে ওই গাছ কেটে খুব সহজে সাইজ করছিল, যে ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছিল। এরপর হংয়ে যাওয়ার সময় হাওজা থেকে জিজ্ঞাসা করে যে আমি কি বাড়িতে আমার ফ্রেন্ডদেরকে ডাকতে পারি। হং তাকেই বলে চলে যায় যে যেটা তোমার ঠিক মনে হবে। নেক্সট দিনই শিখ নামসুনের সাথে দেখা করতে যায় আর তাকে একটা ফোন দিয়ে বলে যে যখনই তোমার দরকার হবে তখন তুমি আমাকে কল করতে পারো। তো এখানে নামসুন তাকে বলে যে আমি তোমাকে কাল রাতে ডান্স করতে দেখেছি,
যেটা শুনে শিক অবাক হয়ে যায় যে আমাকে ডান্স করতে কিভাবে দেখলো। এরপর রাতে আমরা হংকে একটা সোসাইটির পার্টিতে দেখি, যেখানকার সে নিউ মেম্বার ছিল। হং সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমি দুনিয়া থেকে পুরো ক্রাইমকে মুছে দেব। যেটা শুনে ওখানকার সবাই বলে যে এটা তো সম্ভবই না, এর জন্য আপনাকে বেশি চিন্তা করারও কোনো দরকার নেই। তো তাদের এই সমস্ত কথা একটা লোক মনোযোগ সহকারে শুনছিল। এরপর হং ওখান থেকে সোজা সেকেন্ড ফ্লোরে আসে, কারণ এখানে আসার তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। তখন এই লোকটা তার পিছনে আসে আর তাকে একটা নোট দিয়ে বলে যে তুমি যদি দুনিয়া থেকে সমস্ত ক্রাইমকে মুছে দিতে চাও তাহলে তোমাকে এই অ্যাড্রেসে যেতে হবে। অন্যদিকে আমরা নামসুনকে বংয়ের স্টুডিওতে দেখি, যেখানে সে পাসপোর্টের জন্য নতুন ফটো তুলতে গেছিল, কিন্তু বং তার সব বন্ধ করে চলে যাচ্ছিল, যার জন্য নামসুন স্যাড হয়ে ওখান থেকে যেতে লাগে। তো বং তাকে দাঁড় করায়, আর যখনই সে তার চোখের দিকে দেখে তখনই তার ডাউট হতে লাগে যে এটা হয়তো তার নামসুন হতে পারে। কিন্তু তখনই শিখ তাকে কল করে আর তাকে বলে যে সে তার পাসপোর্ট পেয়ে গেছে, এর জন্য ফটো তোলার কোনো দরকার নেই। এরপর নামসুন ওখান থেকে যখন পুলিশ স্টেশনে যায় তার পাসপোর্ট নেওয়ার জন্য, তখন তার সাথে সেই মহিলা দেখা হয় যার হাজব্যান্ডকে সে পার্কে ছুঁড়ে ফেলে কোমর ভেঙে দিয়েছিল। এখানে সেই নামসুনের সাইডে কথা বলে যে এত ছোট একটা মেয়ে তোমার হাজব্যান্ডকে কীভাবে ছুঁড়ে ফেলতে পারে। তো নামসুন তাকে চুপ করে বলে যে হ্যাঁ, আমি ওর হাজব্যান্ডকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি একটা ফিঙ্গার ইউজ করেছি। ভাবো আমি যদি দুটো ফিঙ্গার ইউজ করতাম তাহলে তোমার হাজব্যান্ডের কী অবস্থা হতো। তো শিখ এসব কথা শুনে ভীষণ অবাক হয়, কিন্তু নামসুনের তো কোনো যায় আসে না, কারণ সে ওই মহিলাকেই বলে যেতে লাগে যে আপনি যদি আমার উপরে কেস করেন তাহলে আমাকেও বাধ্য হয়ে আপনার হাজব্যান্ডের উপরে কেস করতে হবে, কারণ সে সবার আগে আমার ফ্রেন্ডদের গায়ে হাত তুলেছিল। নামসুনের যাওয়ার পরে পুলিশ স্টেশনে সবাই নামসুনে সেই পার্কের ভিডিও দেখে অবাক হয়ে যায়, যেটা দেখে শিখে নামসুনের বলা কথা মনে পড়ে যায় যে সে তাকে গ্রিন প্যান্ট পরে ডান্স করতে দেখেছিল। আর তার রিয়াকশান এমন থাকে যে পুলিশ স্টেশনে সবাই তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে পার্টিতে হংয়ের সাথে সিও দেখা হয়, যে ডগো কোম্পানির সিও থাকে। একটা মহিলা যে তাদের দুজনাকে একে অপরের সাথে ইন্ট্রোডিউস করায় আর বলে যে হং এই ক্লাবের সবথেকে ধনী মেম্বারগুলোর মধ্যে একজন। তো সিও বলে যে এই ক্লাবে আমরা দুজনা এমন মেম্বার যাদের কাছে নিউ টাকা এসেছে। তো হং বলে যে কিছু লোক জন্ম থেকেই বড় লোক হয়, কিন্তু নিজে থেকে টাকা ইনকাম করা এতটাও সহজ না। অন্যদিকে আমরা নামসুনকে দেখি যে টাকা ইনকাম করার জন্য একটা ড্রামার সাপোর্ট রোলে কাজ করতে যায়, কিন্তু তার উপর ইউজ হওয়া সমস্ত জিনিসই ভেঙে যায়। যেমনটা আমরা জানি যে সে অনেক বেশি স্ট্রং, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আগে নামসুন এটা জেনে ভীষণ রেগে যায় যে সাপোর্ট রোলে কাজ করা লোকদের তুলনায় মেন রোলে কাজ করা লোকদের খাবার অনেক ভালো আর ডিলিশিয়াস। এই জন্য সে তাদের সামনে থেকে খাবারের ট্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়, যে কেউ যদি আমাকে বাধা দিতে পারে তাহলে দিয়ে দেখাক। যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে নামসুনকে দেখে তারা ভয়ও পেয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে শিখের কাছে ইনভেস্টিগেশনের সময় ড্রাগস রিলেটেড একটা মহিলার লাশ আসেই, যাকে শিখ চিনত, কারণ সে তাকে এয়ারপোর্টে চেকিং করেছিল। শিখ ওই মহিলার বাড়ি যায়, যেখানে সেই কথা জানতে পারে যে সমস্ত লোকেরা এই ড্রাগস অ্যাডিক্টেড তারা আস্তে আস্তে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর তাদের জলের প্রতি আগ্রহ বেড়ে যায়। শিখ ওই মহিলার বাড়িতে একটা মাস্কও পায়, যেটা সে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা সিওকে তার ল্যাবরেটরিতে দেখি, আর এই সেই যে সমস্ত ড্রাগস তৈরি করে আর এখান থেকে ট্রান্সপোর্ট করে আর সমস্ত কিছু সিকিওর করে রাখে। আর তার ল্যাবরেটরি পাহাড়ের মাঝে এমন একটা নির্জন জায়গায় ছিল, যেটা দেখে লোকের এটা বোঝা অসম্ভবই ছিল যে এখানে কোনো ল্যাবরেটরি আছে। নেক্সট দিনই আমরা শিখকে দেখি, যার কাছে মঙ্গোলিয়াতে হারানো সমস্ত বাচ্চার ডিটেলস চলে আসি, আর ফাইনালি সে নামসুনের ব্যাপারে সমস্ত কিছু জেনে যায়। এই জন্য তার হংয়ের উপরে ডাউট হয় যে তার মা হতে পারে। অন্যদিকে হাওজা কিছু গুন্ডাকে নিয়ে নামসুনের টেন্ট ভাঙার জন্য আসে, কারণ সে নামসুনকে তার রাস্তা থেকে সরিয়ে তার বিলাসবহুল জীবন সে কাটাতে চাইছিল। কিন্তু নামসুন তার পাওয়ারের সাহায্যে এই কথা জেনে যায় যে তারা তার টেন্ট ভাঙার জন্য এসেছে। এজন্য সে দৌড়ে গিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা তার কথা শোনে না তখন নামসুন রেগে তাদেরকে এখানে ওখানে ছুঁড়ে ফেলতে শুরু করে দেয় আর তাদেরকে ভীষণ মারে। এদিকে শিখের কাছে নিউজ আসে যে কিছু গুন্ডা পার্কের টেন্টগুলোকে ভাঙার চেষ্টা করছে। তখন সে তাড়াতাড়ি ওখানে পৌঁছায় আর নামসুনকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় যে মেয়েটার গায়ে অনেক শক্তি। তো নামসুনের হোমলেস ফ্রেন্ডরা তাকে থ্যাঙ্কস বলে ওখান থেকে যেতে লাগে, যে এতদিন তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এসব লোকেরা আমাদেরকে এখানে থাকতে দেবে না, এজন্য তুমি নিজের খেয়াল রেখো।
নামসুনও তাদের সাথে যেতে লাগে, কিন্তু শিখ তাকে দাঁড় করিয়ে কোনো রকমে তাকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। শিখ তাকে ফ্রেশ হওয়ার কথা বলে, কিন্তু তার বলার আগেই নামসুন ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিতে লাগে। আর শিখের কাছে ড্রেস চায়, কিন্তু তার কাছে যেহেতু মেয়েদের পরার মতো কোনো ড্রেস ছিল না, এই জন্য সে তাকে তার শার্ট দিয়ে দেয়। এরপর সে হংয়ের কাছে ফোন করে বলে যে আমি আপনার মেয়েকে খুঁজে পেয়েছি, কিন্তু আপনার সাথে যে আছে সে আপনার মেয়ে না, বরং সে একটা ফ্রড। আর ঠিক তখনই নামসুন সাবান নিয়ে বার হয়। তো তাকে দেখে শিখ অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে অনেক কিউট লাগছিল। এদিকে হং শিখকে নামসুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু শিখের চোখ তো নামসুনের থেকে সরছিল না। এই জন্য সে ফোন রাখার কথা বলেই বলে যে আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে আপনার কাছে পাঠিয়ে দেব। তো হং তাকে থ্যাঙ্কস বলে। এদিকে নামসুন এটা জেনে ভীষণ খুশি হয় যে সে ফাইনালি তার মাকে পেয়ে গেছে। আগে শিখ তাকে রিল্যাক্সে ঘুমানোর কথা বলে আর তাকে তার রুম দিয়ে দেয়। নেক্সট ডে সকালে শিখ নামসুনকে ড্রেসের সাথে সাথে তার মায়ের অ্যাড্রেস দেয়। তো নামসুন রেডি হয়ে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। আর তার যাওয়ার পরেই শিখ ওয়াশরুমে যখন তার ফেস ধুতে যায়, তখন সে সেই মাস্কটা হাত দিয়ে দেখে যেটা সেই মহিলার বাড়ি থেকে এনেছিল, যেটা শিখের হাতে স্টিকি মতো মনে হয়। অন্যদিকে নামসুন যখন তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন সে রাস্তায় দেখে যে একটা বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, যেখানে অনেক বাচ্চারা আটকে আছে, যেটা দেখে নামসুন দৌড়ে যায় তাদের হেল্প করার জন্য। আর তার সুপার পাওয়ারের দ্বারা উঁচু উঁচু জাম্প করে একটা বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসে। তো সুপার পাওয়ার যেহেতু হংয়ের কাছেও ছিল, এই জন্য সে দূর থেকে এটা বুঝে যায় যে কোনো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে, যার জন্য সে রাস্তার সমস্ত গাড়িকে সরিয়ে ফায়ার ব্রিগেডের একটা গাড়িকে যাওয়ার রাস্তা করে দেয়। আর নিজেও তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছায়, যেখানে সে নামসুনকে দেখে আর তাড়াতাড়ি তার হেল্প করার জন্য যায়। যেখানে সে দেখে যে নামসুন যখন আস্তে আস্তে বাইরে আসছিল, তখন হঠাৎ কিছু একটা ব্লাস্ট করে যায়। তো নামসুন বিল্ডিং থেকে নিচের দিকে পড়ে যায়, কিন্তু হং তাকে বাঁচিয়ে নেয়। আর এই সিনটা অনেক ইমোশনাল থাকে, সাথে অনেক খুশিরও, কারণ তাদের দুজনার 15 বছর পরে দেখা হয়েছিল। নামসুন তাকে বলে যে সে মঙ্গোলিয়াতে তার বাবা মায়ের সাথে ছিল, যারা ছোটোবেলা থেকেই তাকে মানুষ করেছে। যেটা শুনি হং ভীষণ খুশি হয়ে যায় আর তাকে বলে যে আজ পর্যন্ত যে যে তোমাকে হেল্প করেছে তাদের সবার নাম্বার আর অ্যাড্রেস আমাকে দাও, আমি নিজে গিয়ে তাদেরকে থ্যাঙ্কস বলবো। আর বাবা মায়ের জন্য মঙ্গোলিয়াতে একটা বড় বিল্ডিং বানিয়ে দেবো, যাতে তাদের জীবনে আর কোনো প্রবলেম না হয়। নেক্সট দিনই হং সোজা নামসুনে সেই হোমলেস ফ্রেন্ডের সাথে দেখা করে আর তাকে থ্যাঙ্কস বলে, সাথে অনেকগুলো টাকাও দেয়, যেটা দেখেই তারা অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ পর্যন্ত তারা পুরো ভিখারি ছিল, এমনকি তাদের কাছে খাওয়ার জিনিস ছিল না, আর হঠাৎ এতগুলো টাকা। অন্যদিকে নামসুন যখন বাড়ি যায়, তখন তাকে দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আর বং তাকে হাক করে বলে যে আমি তো প্রথমেই বুঝে গেছিলাম যে তুমি আমার মেয়ে। এরপর সিন শিফট হয় আর আমরা পুলিশ স্টেশনের সিন দেখি, যেখানে শিখ সে মাস্কটা নিয়ে আসে। তো সবাই সেটা অবাক হয়ে দেখে, কারণ তাদের এটাই মনে হচ্ছিল যে এটাতে ড্রাগস কীভাবে থাকতে পারে। এই জন্য সিনিয়র অফিসার ওটা চেখে দেখে। তো শিখ থেকে পকেট স্টার্ট করে দেয় আর তাকে তাড়াতাড়ি মুখ ধোয়ার কথা বলে। দেখে তো এমনটাই মনে হচ্ছিল যে সেই তার বস। তো আগে হংয়ের কাছে একটা নিউজ আসে যে ডগো কোম্পানি লুকিয়ে ড্রাগস বিক্রি করছে। আর তখনই তার মনে পড়ে কোম্পানি সিইওর সাথে সে আগে দেখা করেছে। অন্যদিকে সিইও কোম্পানিতে একটা মিটিং করে, যেখানে সবাইকে এসে কনভিন্স করার চেষ্টা করে যে সে এবার থেকে কোম্পানিতে ফিমেল স্টাফকে হায়ার করবে। আর সে ইনডাইরেক্টলি নামসুনের কথাই বলছিল, কারণ সে ওই দিন রাতে নামসুনকে তার সুপার পাওয়ারের দ্বারা প্লেনকে দাঁড় করাতে দেখেছিল। অন্যদিকে হাউজার হাল ভীষণ খারাপ থাকে, কারণ সে সবার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল আর তার নাম পুলিশের ওয়ান্টেড লিস্টের মধ্যে চলে এসেছিল। এজন্য সে একটা ফেক আইডি বানিয়ে কোথাও জব করার কথা ভাবে, কারণ পুলিশ সব জায়গায় তাকে খুঁজছিল। হাউজার সিওর কোম্পানিতে ফিমেল স্টাফ হায়ার করার নিউজ শুনে আর কিছু একটা ভাবে, যার মানে সে হয়তো লুকিয়ে এখন থেকে ওখানেই জব করবে। নেক্সট দিন আমরা হংকে দেখি যে শিখের সাথে দেখা করতে যায় তাকে থ্যাঙ্কস বলার জন্য, যে তুমি আমাকে আমার মেয়ের সাথে দেখা করিয়েছ, এর জন্য তুমি বলো যে তুমি আমার কাছে কী চাও। তো শিখ বলে যে এখন আমার টাকা পয়সা কিছুই লাগবে না, কারণ আমি একটা ড্রাগস রিলেটেড কেস সলভ করছি, যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো হং তার কথা ইমপ্রেস হয়ে যায় যে অনেক বেশি সৎ, এই জন্য সে তাকে জোর করে টাকা ধরিয়ে দেয়। তখন ওখানে শিখের মা চলে আসে আর তাদের দুজনে কীভাবে দেখি অবাক হয়ে যায় আর ভুল ভেবে বসে। এজন্য সে শিখকে বলে যে রোমান্স করার জন্য তুমি কি আর অন্য কোনো মেয়ে পাওনি? শেষ পর্যন্ত আমার বয়সের একটা মহিলাকেই খুঁজে পেলে। বেচারা শিখ তো তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমনটা কিছুই না,
তো নামসুনের মা চেক রেখে নামসুনের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট দিনই শিখের কাছে নিউজ আসে যে সে যেই ড্রাগস ডিলারকে ধরেছিল সে মারা গেছেই, আর তার কাছেও ঠিক একই রকম মার্কস পাওয়া গেছে। সে ভাবে যে এবার তো তাকে এই কেসের জন্য ফুললি ফোকাস করতে হবে। অন্যদিকে নামসুনের লুক পুরো চেঞ্জ হয়ে গেছিলো আর তার হেয়ারও শর্ট হয়ে গেছিলো, যেটা তার মায়ের ভীষণ কিউট লাগে। আগে নামসুনের কাছে শিখার কল আসেই, কারণ শিখার আজ সে ডিনারে যাবে, যেটা নামসুন তার দিক থেকে রেখেছিল। তো হং এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তাকে বলে যে আজকে কি তোমরা দুজনে ডেটে যাচ্ছ, যেটা শুনে নামসুন হাসে, কারণ সে ডেটের ব্যাপারে কিছুই জানে না। এরপর যখন নামসুন ডিনারে যায় তখন শিখ তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজ নামসুনকে অনেক কিউট লাগছিল। শিখ নামসুনকে বলে যে সে একটা ড্রাগস রিলেটেড কেসে আন্ডার কভার মিশনে যাচ্ছে। তো নামসুন তার সাথে যাওয়ার কথা বলে, এই বলে যে সে ও লোকদেরকে হেল্প করতে চায়। যেটা শুনে শিখ তাকে বলে যে জায়গা তোমার জন্য ডেঞ্জারাস হতে পারে, কিন্তু নামসুন তাকে তার পাওয়ার দেখিয়ে বলে যে সে অনেক শক্তিশালী, আর এই কথা সে অনেক আগে থেকেই জানে। নেক্সট দিনে তারা দুজনা নিজেদের গেট আপ চেঞ্জ করে ওই কোম্পানিতে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য, যেখানে আমরা হাওজাকে কাজ করতে দেখি। এদিকে পুলিশ স্টেশনে সিনিয়র অফিসের হাল ভীষণ খারাপ থাকে, কারণ সে জলের উপরে জল খাচ্ছিল, আর যেমনটা আমরা জানি যে সে ওই ড্রাগস লবণের মতো চেখে দেখেছিল যেটাতে আদৌ ড্রাগস আছে কিনা। অন্যদিকে নামসুনের নানির একটা ওল্ড ম্যানকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়, যে নতুন তার রেস্টুরেন্টে জব স্টার্ট করেছিল। তারা দুজন একসাথে বসে গল্প করে আর একে অপরের সাথে অনেক খুশি থাকে। এদিকে নামসুনের সাথে তার সিনিয়রের ঝগড়া হয়ে যায়, কারণ সে বলে যে মেয়েরা অনেক দুর্বল হয়। এই জন্য নামসুন তাকে তার পাওয়ার দেখানোর জন্য সমস্ত জিনিস একাই উঠিয়ে ট্রাকে রাখতে লাগে, যেটা দেখে সিনিয়র ওয়ার্কার অবাক হয়ে যায়। আশিক ভাবে যে কোথাও যেন তাদের আসল রূপ ধরা না পড়ে যায়। তখনই হাওজা নামসুনকে দেখে চিনে যায়। এরপরে নামসুন যখন ওখান থেকে বাড়ি ফেরে তখন সে তার পাওয়ারের সাহায্যেই সেই স্ক্যামার লেডিকে চিনে ফেলে, যে কুড়িয়ে আসার পর তার সমস্ত টাকা পয়সা লুট করেছিল। এই জন্য নামসুন তার কাছে গিয়ে টাকা চায়। তো সেই মহিলা তাকে বলে যে আমি তোমাকে কোনো টাকা দেব না, আর পুলিশের কাছেও আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যেটা শুনে নামসুনের ভীষণ রাগ হয়। তো শিখ তাকে তার উপরে হাত ওঠাতে বারণ করে। এই জন্য নামসুন রেগে তার পার্স নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেয়, যেটা দেখে তারা দুজন অবাক হয়ে যায়। আর শিখের সে বেলের কথা মনে পড়ে, যেটা হঠাৎ আকাশ থেকে তার মাথায় এসে পড়েছিল। তো এই স্ক্যামার লেডির ব্যাগ মঙ্গোলিয়াতে একটা বয়স্ক মহিলার কাছে গিয়ে পড়ে। তো সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর রাতে শিখ আর নামসুন ড্রাগস খোঁজার জন্য একটা লোকেশনে গিয়ে পৌঁছায় মাস্কের স্যাম্পল নেওয়ার জন্য, যেটাতে ড্রাগস ছিল। বাইরে একজনা তাদের হেল্প করে যে তোমাদের কাছে আর 5 মিনিট সময় আছে, এই জন্য যা করবে তাড়াতাড়ি। তো শিখ নাইট গ্লাস পরে নেয়, কিন্তু নামসুনের এসব কিছুরই দরকার পড়ে না, কারণ তার চোখে আগে থেকে অনেক পাওয়ার ছিল। এই জন্য সে ওখানেই মাস্কের স্যাম্পল খুঁজতে লাগে, আর কিছু স্যাম্পল সে পেয়েও যায়। আর ঠিক তখনই শিখের উপরেই কিছু বক্স পড়তে যাবে, কিন্তু তখনই নামসুন তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু শিখের পায়ে কিছুটা চোট লেগে যায়, যার জন্য সে সোজাভাবে হাঁটতে পারে না। আর এইসব কিছু চক্করেই নামসুন সোজা গিয়ে শিখের উপরে পড়ে। তো শিখের হার্টবিট বেড়ে যায়। তো যাই হোক, তাদের কাছেই বেশি সময় পড়ে থাকে না, মাত্র 50 সেকেন্ড পড়ে থাকে। আর শিখও ভালোভাবে হাঁটতে পারছিল না। এদিকে বাইরে তার ফ্রেন্ড ভাবে যে আমি তাকেই বলেছিলাম যে মেয়েটাকে ভিতরে নিয়ে যেও না, কিন্তু যখনই সে দেখে যে নামসুন উল্টো শিখকে কোলে করে নিয়ে আসছে, তখন সেটা দেখে অবাক হয়ে যায় যে না, মানতেই হবে মেয়েটার গায়ে শক্তি আছে। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম ভিলেন সেও ওয়ার্কআউট করতে করতে নামসুনের কথা ভেবে স্মাইল করে, যার মানে সে জবরদস্ত কোনো প্ল্যান করছিল। এদিকে নামসুন আর শিখ একে অপরে হেল্প করে ভীষণ খুশি হয়। আর নামসুন এতটা এক্সাইটেড থাকে যে শিখের মেসেজ দেখেই বেডে লাফালাফি করার সময় বেড থেকে পড়ে যায়। অন্যদিকে টগো কোম্পানিতে একটা লোক হাওজাকে দেখে চিনে যায় যে সে ওয়ান্টেড ক্রিমিনাল। এর জন্য সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফোন করে আর তার কথা বলতে লাগে। কিন্তু তখন ওখানে হাওজা এসে তাকে বলে যে দ্বিতীয়বার থেকে যদি এমনটা হয় তাহলে ভালো হবে না, কারণ তুমি জানো না যে আমি কতটা ডেঞ্জারাস। অন্যদিকে পুলিশ স্টেশনে একটা অফিসার শিখকে ফোন করে হাওজার কথা বলে যে সে ডগো কোম্পানিতে কাজ করছে। তো শিখ ভাবে যে সমস্ত খারাপ কাজ কি এখানেই হয়, আর ভাবে যে সে হয়তো নামসুনের পিছু করতে করতে এখানে এসেছে। অন্যদিকে হাওজা তার একটা গুন্ডা ফ্রেন্ডকে ফোন করে বলে যে এবার আমি তো নামসুনকে ছাড়বই না। তো তার ফ্রেন্ড তাকে বলে যে ওই মেয়েটার সাথে দ্বিতীয়বার টক্কর দিতে আমরা চাই না, এই জন্য যা করবে একাই করো, কারণ একবার নামসুনের হাতে মার খাওয়ার পর বুঝে গেছিলো যে নামসুন কি জিনিস। এদিকে পুলিশ স্টেশনে সমস্ত অফিসাররা সে মাস্কগুলোকে চেক করে
যেগুলো রাতের অন্ধকারে শিখ আর নামসুন ওই গোডাউন থেকে নিয়ে এসেছিল। কিন্তু তাদের মধ্যে কোনো রকমের ড্রাগস তারা পায় না, যার জন্য তারা শিখকে ফোন করে ওই সিক্রেট মিশন থেকে ফিরে আসার কথা বলে যে সে ওখানে কিছুই পাবে না। তো শিখ তাকে বলে যে সে শিওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করেছে আর সে প্রথম থেকে এত বড়লোক ছিল না। এজন্য সে জানতে চায় যে সে এত টাকা কোথা থেকে পেয়েছে, কারণ এর মধ্যে কোনো গণ্ডগোল তো নিশ্চয়ই আছে। এজন্য সেই মিশনকে কোনোভাবেই ছাড়তে পারবে না। নেক্সট দিনে হং একটা লোকের কাছে যায় যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে চেঞ্জ করতো। তো ওই লোক আর ওই লোকের ম্যানেজার হংয়ের ব্যাংক ব্যালেন্স দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে শিখের কাছে আস্তে আস্তে অনেকগুলো মার্ডার কেস সামনে আসে, যাদের মধ্যে একটা জিনিস কমন ছিল যে তারা সবাই প্রচুর পরিমাণে জল খেত, যাদের সোজা কানেকশান ওই ড্রাগসের সাথে ছিল। আর যে ওই ড্রাগস নিত তাদের দেহে জলের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যেত, আর তারা যেখানে জল পেত সেখানে জল খাওয়া শুরু করে দিত। আর এরকমই একটা মেয়ে থাকে যে কোমরের জল খেতে খেতে মারা গেছিল। শিখের ডাউট হয়, এই জন্য সে সিনিয়র অফিসারকে জল খেতে দেয় না। অন্যদিকে নামসুনের ভাইয়ের কাছে একটা মেয়ে আসে যে তাকে একটা ট্যাবলেট দিয়ে বলে যেটা খাওয়ার পরে তুমি রোগা হয়ে যাবে আর অনেক হ্যান্ডসামও। কিন্তু ফ্রেন্ডস, ওই ট্যাবলেট তো অন্য কিছু ছিল, আর সেটা কি এটা আমরা আগে দেখব। এরপর রাতের অন্ধকারে নামসুন ওই গোডাউনে পৌঁছায় ড্রাগসের স্যাম্পল চেক করার জন্য, যেখানে সে সিওকে দেখে যার হাল ভীষণ খারাপ ছিল আর তার ভিতর থেকে অদ্ভুত কিছু পাওয়ার্স বার হচ্ছিল। যেটা দেখে নামসুন তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো হেল্পের প্রয়োজন, যেটা শুনি সিও তাকে জোরে ধাক্কা দিয়ে দেয়। তো নামসুন অনেক দূরে গিয়ে পড়ে, যেটা দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সিওর কাছেও নামসুনের মতো সেম পাওয়ার আছে। অন্যদিকে হং সিওর ব্যাপারে সমস্ত ইনফরমেশন বার করে। তখন ওখানে নামসুন আসে আর সে সিওর ফটো দেখে চিনে যায় আর হংকে বলে যে সে ডগো কোম্পানিতে শিখের সাথে ড্রাগস রিলেটেড একটা সিক্রেট মিশনে আছে, যেখানে সে সিওকে দেখেছে। হং ভীষণ খুশি হয়ে যায় আর তাকে বলে যে হ্যাঁ, ওখানে ড্রাগসের কোনো কাজ চলছে। নেক্সট দিনে সিও সেক্রেটারি সিওকে নামসুনের ফটো দেখিয়ে বলে যে এই মেয়েটা অনেক শক্তিশালী, যে আমাদের গোডাউনে কাজ করছে। সিও তো তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর তার প্লেনের কথা মনে পড়ে যায়, যেহেতু সেই মেয়ে যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। এদিকে হাউজের সাথে নামসুনের দেখা হয়ে যায়, তো তারা দুজনে একে অপরকে চিনে যায়। নামসুন হাউজেকে বলে যে আমি আর মা জানি ছোটোবেলা থেকে তোমার সাথে কী হয়েছে, এই কারণে মা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এমনটা যেন দ্বিতীয়বার না হয়। তো নামসুনের এই সমস্ত কথা শুনে হাউজার ভীষণ রাগ হয়। এদিকে সিও গোডাউনের ম্যানেজারকে ডেকে নামসুনের উপরে নজর রাখার কথা বলে যে ওর ব্যাপারে সমস্ত ইনফরমেশান আমার চাই। ম্যানেজারের যাতে সিওর উপরে সন্দেহ না হয় এজন্য সে তার প্রমোশন করিয়ে দেয় আর বলে যে আমি অনেক খুশি যে আমাদের এখানে এত স্ট্রং লেডি কাজ করে। এরপর সিন শিফট হয় আর আমরা গোডাউনের সিন দেখি, যেখানে একটা লোকের ড্রেস মেশিনের মধ্যে চলে যায়, যার জন্য সবাই তার হেল্প করার চেষ্টা করে কিন্তু কেউ পারে না। আর যখন এটা নামসুন দেখে তখন সে দৌড়ে গিয়ে মেশিনটাকে থামিয়ে দেয়, যেটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। এরপর সিন শিফট হয় নামসুনের বাড়ির দিকে, যেখানে হং সবাইকে মনে করিয়ে দেয় যে আজ তাদের ওয়ার্কআউট ডে। এরপরে যখন তারা জিমে পৌঁছায় তখন ওখানে নামসুনের ভাইয়ের আর মামার হাল দেখে তো এতটাই হাসি পায় যে মুখে বলার মতো না, কারণ তাদের দ্বারা ওয়ার্কআউট সম্ভবই হচ্ছিল না। আর এখানে নামসুনের মায়ের আর নানির ওয়ার্কআউট দেখে এমনটা মনে হচ্ছিল যে দুনিয়ার সমস্ত পাওয়া তাদের দুজনের মধ্যেই আছে। এখানে আমরা নামসুনের ভাইয়ের ব্যাপারে কিছুটা জানতে পারি যে সে তার মোটা শরীর নিয়ে ভীষণ টেনশনে থাকে আর সে স্কুল কলেজও যায় না, কারণ তার চেহারা দেখে সবাই তাকে বলি করত। এমনকি সে তার মায়ের সাথেও বেশি কথা বলতো না, কারণ সে ভাবতো যে তার মায়ের তার জন্য কোনো চিন্তাই নেই। এজন্য সে তার বাবাকে গিয়ে বলে যে নামসুন তো ফিরে এসেছে, এবারে তোমরা দুজনা এক হয়ে যাও। কিন্তু তার বাবা তাকে বলে যে ডিভোর্সের পরে আমরা দুজনা নিজেদের লাইফে অনেক খুশি আছি, যেটা দেখে এটা বোঝা যাচ্ছিল যে নামসুনের ভাই নিজেকে কতটা একা ফিল করে। নেক্সট দিনে নামসুনের মা সেই লোকের কাছে যায় যে টাকাকে ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানিতে চেঞ্জ করত। নামসুনের মা ওই লোকের ব্যাপারে অনেক ইনফরমেশান বার করে, কিন্তু সে তার ব্যাপারে বেশি কিছু জানতে পারে না। হং ওই লোকটার কাছে গিয়ে তাকে বলে যে আমি জানি তুমি একটা স্ক্যামার, কিন্তু তোমার কাছে এতগুলো টাকা কিভাবে এসেছে এটা আমার জানা দরকার। তো সেই লোকটা বলে যে তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে আমি আমার সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব। তো নামসুনের মা ওখান থেকে চলে যায়, কিন্তু এই সমস্ত কথা শুনেই ওই লোকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে পুলিশ স্টেশনে সিনিয়র অফিসারের অবস্থা ভীষণ খারাপ থাকে আর জল দেখে পাগলের মতো করে, কিন্তু শিখ তাকে সামলে নেয় আর তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু রাস্তায় অফিসার হসপিটালে যাওয়ার জন্য রাজি হয় না,
কারণ সে যদি হসপিটালে যায় তাহলে তার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। এর জন্য সে একমাত্র তাকে বাঁচাতে পারে। এটা শুনে শিখ তাকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে সিওর কাছে একটা লোক এসে একটা বক্স দেয়, যেটাতে ওই ড্রাগসের অনেকগুলো অ্যান্টিডোট ছিল, যেটা দেখে সিও আবারও তার ভিলেন স্মাইল দেয়। এদিকে শিখের বাড়িতে সিনিয়র অফিসারকে দেখার জন্য একটা ডিটেকটিভ আসে, আর তার এরকম অবস্থা দেখে সে অবাক হয়ে যায়। যেভাবে চলতে থাকলে তো সে খুব তাড়াতাড়ি মারা যাবে। এরপর শিখ বাড়িতে যখন কাজ করে তখন সিন শিফট হয় সিনিয়র অফিসারের দিকে, যার মধ্যে হঠাৎ অদ্ভুত ধরনের হিংস্রতা জেগে ওঠে, আর তার চোখও লাল হয়ে যায়, আর হঠাৎ শিখের উপর অ্যাটাক করে দেয় আর তাকে ভীষণ মারে। কিন্তু তখন ওখানে নামসুন শিখের সাথে দেখা করার জন্য আসে, আর এরকম অবস্থা দেখে সে তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নেয়। নামসুন তাকে মারতে যায়, কিন্তু শিখ তাকে বলে যে তার যেন বেশি চোট না আসে। এই জন্য তারা দুজনা একটা চেয়ারের সাথে তাকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখে। নেক্সট সিনে নামসুন তার হোমলেস ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যেখানে তারা অনেক আনন্দ করে। আর তারপর নামসুন রাতে তাদেরকে নিয়ে সে গোডাউনে যায় আরও একবার ড্রাগসের স্যাম্পল নেওয়ার জন্য। কিন্তু হোমলেস মেয়েটা বাইরে ধরা পড়ে যায়, যার জন্য সে অনেক বাহানা তৈরি করতে লাগে। অন্যদিকে গোডাউনের ভিতরে ম্যানেজার নামসুনকে দেখে নেয়, তো তারা দুজনে একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। আর নামসুন তাকে জোরে পাঞ্চ করে, তো ম্যানেজার অনেক দূরে গিয়ে পড়ে। পরের দিন সকালে পুলিশ স্টেশনের বাইরে অনেকগুলো জিনিসপত্র রাখা থাকে, যেগুলো আসলে ড্রাগসের স্যাম্পল ছিল, যেটা রাতে নামসুন তার হোমলেস ফ্রেন্ডের সাথে গোডাউন থেকে এনেছিল। অন্যদিকে গোডাউনের ম্যানেজারের হাল ভীষণ খারাপ থাকে, কারণ বেচার উপরে আটকে ছিল। নেক্সট দিনে শিখ অফিসারকে ছেড়ে দেয়, কারণ সে আগের থেকে অনেকটাই নর্মাল হয়ে গেছিলো। অফিসার শিখকে বলে যে আমি তোমার উপরে অ্যাটাক এই জন্য করেছিলাম কারণ আমি তোমার ভিতরে মনস্টার দেখতে পাচ্ছিলাম। যেটা শুনে শিখ ভাবে যে আমি যতটা ভেবেছিলাম এই ড্রাগস তো তার থেকেও বেশি ডেঞ্জারাস। অন্যদিকে সিও তার ল্যাবে থাকে, যেখানে সে ডক্টরকে বলে যে আমি আগের থেকে আরও বেশি স্ট্রং আর হ্যান্ডসাম হতে চাই। যেটা শুনে ডক্টর তাকে বলে যেটা সম্ভব ঠিকই, কিন্তু এটার জন্য তোমার লাইফও চলে যেতে পারে। সাথে সে ড্রাগসের ব্যাপারও বলে যে ড্রাগস বানাতে যে জিনিস লাগে সেটা আমাদের কাছে খুব বেশি নেই, এজন্য ওটা আমাদেরকে অন্য কোনো কান্ট্রি থেকে অর্ডার করতে হবে। তখন ওখানে সিওর একটা লোক আসে, যাকে সিও মারতে লাগে, আর তার মুখে ওই লিকুইড ঢেলে দেয় যে তোমার ফেস পুলিশ দেখে নিয়েছে, এই কারণে তুমি আমার জন্য বিপদ ডেকে আনতে পারো। প্রিন্স আমাদের ভিলেন ঠিক যতটা হ্যান্ডসাম ছিল তার থেকেও বেশি ডেঞ্জারাস ছিল। অন্যদিকে নামসুনের ভাই নামিন যে সবার সামনেই তার মাকে বলে যে তোমার থেকে আমার বাবাকে বেশি ভালো লাগে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তো নামিন বলে যেমন তুমি আমার থেকে নামসুনকে বেশি ভালোবাসো। নেক্সট দিনে নামসুন গোডাউন থেকে কিছু চুরি করে, কিন্তু তখনই তাকে কেউ ধরে ফেলে, যেটার অন্য কেউ না বরং আমাদের হিরো শিখ থাকে। আর তারা দুজনেই একে অপরকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশি হাওজার দিকে সহ্য হয় না। অন্যদিকে একটা রেস্টুরেন্টে নামিন স্যাড হয়ে বসে থাকে, কিন্তু তখনই ওখানে একটা সুন্দর মেয়ে আসে, তো তাকে দেখে সে খুশি হয়ে যায়। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ সে যখন ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে দেখে তখন সে স্যাড হয়ে যায়, কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল। এই জন্য সে তার মোটা চেহারাকে দূর করার জন্য ওই ড্রাগসের ট্যাবলেটটা খেয়ে নেয়, আর এখন তার কী হবে সেটা তো সময় বলবে। এদিকে শিখের বাড়িতে সিনিয়র অফিসার জল খোঁজে খাওয়ার জন্য, কিন্তু শিখ এতটাই চালাক ছিল যে সে আগে থেকেই তার বাড়ির সমস্ত জলের লাইন অফ করে রেখেছিল। এর জন্য সে ওখানে জল খুঁজতে খুঁজতে ফাইনালি কোমরের কাছে পৌঁছে যায়। অন্যদিকে গোডাউনে হাওজা একটা ছুরি নিয়ে নামসুনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আমরা দেখি যে নামসুন ওই ছুরিটা ধরে ফেলে আর হাওজাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তখন ওখানে সবাই চলে আসে আর হাওজার বন ভেঙে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা হংকে সিওর সাথে বসে কাঠ খেলতে দেখি, যেখানে হং সিওকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এসেছে। সিও বলে যে আমাদের কোম্পানি ভালো কাজ করে। তো হং বলে যে এই সমস্ত কথা সাইডে রাখো, কারণ আমি জানতে চাই যে এর মেন রিজন কি, আমি ওই কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাই। তো সিও তাকে বলে যে তোমার কাছে কত টাকা আছে। হং বলে দেয়। তো সিও জিজ্ঞাসা করে যে আমিও জানতে চাই যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এসেছে। হং বলে যে আমি সৎভাবে ইনকাম করেছি, এটা আমার বেইমানির টাকা না, কিন্তু আমার মনে হয় তোমার কাছে যে টাকা আছে সেটা তুমি সৎভাবে ইনকাম করনি। যেটা শুনে সিও কিছুটা চুপ হয়ে যায়। অন্যদিকে শিখের কাছে ডিটেকটিভ ফোন করে বলে যে পুলিশ স্টেশনের বাইরে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোতে কোনো ড্রাগস পাওয়া যায়নি। তো শিখ নামসুনকে জিজ্ঞাসা করে যে তাহলে এবারে আমাদের কি করা উচিত। আর তারপরে সে বলে যে হয়তো সিওর ল্যাপটপে
সেই লোকগুলোর লিস্ট থাকবে যারা তার কাছ থেকে ড্রাগস কিনেছিল। যেটা শুনেই নামসুন তাকে বলে যে তাহলে এবারে আমাদের ওই ল্যাপটপ চুরি করতে হবে। অন্যদিকে হংয়ের সাথে আমরা সেই লোকটাকে দেখি যার সাথে তার পার্টিতে দেখা হয়েছিল, আর সে অপোলেন্টিয়া নামে একটা সিক্রেট এজেন্সির মেম্বার ছিল। সে হংকে সিওর ব্যাপারে কিছু ইনফরমেশান দেয় যে সে যখন ডগো কোম্পানি তৈরি করে তখন সে কিছু বছর রাশিয়াতে ছিল। এর জন্য আমরা তার ব্যাপারে খোঁজখবর নিচ্ছি যে সে কার কার সাথে ডিল করেছে। সাথে সে তাকে কিছু ফটো দেয়। নেক্সট সিনে গোডাউনের ম্যানেজার সিওকে নাম শুনে চুরির ভিডিও আর হাউজাকে ধাক্কা দেওয়ার ভিডিওটা দেখিয়ে বলে যে এরা দুজনে হয়তো এখানে চুরি করার জন্য এসেছিল, কিন্তু তাদের মধ্যে হয়তো কোনো ঝগড়া হয়ে গেছে, এই জন্য সে হয়তো তাকে ধাক্কা দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা নামসুন আর শিখকে দেখি, যেখানে নামসুন তাকে বলে যে আজকে যেন আমাকে বেশি কাজ দিও না, কারণ আজ আমি আমার বাবার সাথে দেখা করতে যাব। আগে গোডাউনের ম্যানেজার নামসুনকে এসে বলে যে তার সাথে সেও দেখা করতে চেয়েছে। তো নামসুন যাওয়ার আগে শিখকে ফোন করে কথা বলে যে সিও জেনে গেছে যে সে গোডাউনে চুরি করেছে, এই জন্য থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। শিখ তাকে বারণ করে যে এটা অনেক রিস্কি হতে পারে, কিন্তু নামসুন তার কোনো কথাই শোনে না আর সিওর সাথে দেখা করতে চলে যায়। যেখানে সিও তাকে জিজ্ঞাসা করে যে সে গোডাউনে কেন চুরি করেছিল। নামসুন বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি এমনটা করতে চাইনি, কিন্তু আমি এই সমস্ত জিনিস মঙ্গোলিয়াতেই আমার প্যারেন্টসকে পাঠাতে চাইছিলাম, কারণ ওখানে হোয়াইটকে শুভ জিনিসের প্রতীক মনে করা হয়। তোমার যা ক্ষতি হয়েছে তুমি আমার স্যালারি থেকে কেটে নিও। সিও হেসে বলে যে তুমি কি ছোটো থেকে এমন? নামসুন বলে যে তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও? সিও হেসে হ্যাঁ বলে। তো নামসুন তাকে তার মোবাইল দিয়ে নাম্বার সেভ করে দেওয়ার কথা বলে। তো সিও তার নাম্বার সেভ করার পর নামসুনকে তার সাথে ডিনারে যাওয়ার কথা বলে, কিন্তু নামসুন তাকে বারণ করে দেয় বলে যে আজকে তার কাছে সময় নেই, কারণ সে আজ তার বাবার সাথে দেখা করতে যাবে। তো সিও তার হাত ধরে বলে যে ঠিক আছে, আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করব, যখন তোমার টাইম হবে তুমি আমাকে বলে দিও। এরপর নামসুন তার ড্রেস চেঞ্জ করে শিখের কাছে গিয়ে বলে যে বলো আমাকে কেমন লাগছে, কারণ আমি এখন আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি। শিখ থেকে কিছু বলে না। তো নামসুন তাকে বলে যে আমি শুনেছি কোরিয়াতে ছেলেরা মেয়েদেরকে এইটুকু তারিফ তো করিয়ে দেয় যে তোমাকে সুন্দর লাগছে, আর তাকে হালকা ধাক্কা দিয়ে দেয়। তো শিখ নামসুনের পিছনে পড়ে যায়, আর তারপরে তারা দুজনে কিছুটা মজা করে, আর এইসব কিছু দূর থেকে সিও দেখে। এরপরে নামসুন যখন তার বাবার সাথে দেখা করতে যায় তখন বং শিখকে দেখে বলে যে তুমি কি নামসুনের বয়ফ্রেন্ড? শিখ বারণ করে দেয় যে না আমি ওর ফ্রেন্ড। তো বং তাকে বলে যে আমার তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তো শিখ বলে যে আমি আপনার স্টুডিওতে এসেছিলাম, আপনি আমাকে কার্ড দিয়েছিলেন, যে কার্ড আমি নামসুনকে দিয়েছিলাম। শিখের যাওয়ার পরে বং আর নামসুন অনেক এনজয় করে আর একসাথে অনেক কথা বলে, যেখানে বং তাকে বলে যে এখন আমার গিল্ট ফিল হয় যে আমার জন্যই তুমি মঙ্গোলিয়াতে হারিয়ে গেছিলে, যেটা শুনে নামসুন তাকে বলে যে এমনটা না। অন্যদিকে সিওর কাছে একটা লোক ফোন করে বলে যে আমি হংয়ের ব্যাপারে কিছু ইনফরমেশান বার করেছি, তার মেয়ে ছোটোবেলায় হারিয়ে গেছিল, আর তাকে একটা ফটো সেন্ড করে, কিন্তু না নামসুনের ফটো না, বরং অন্য কোনো মেয়ের ফটো। নেক্সট ডে আমরা সিনিয়র অফিসারকে পুলিশ স্টেশনে দেখি। সে জলের বোতল দেখে কিন্তু জল খায় না, সাথে সে সেই মাস্কটাকেও দেখে। নেক্সট দিনে সবাই একসাথে নামসুনদের বাড়িতে বংয়ের বার্থডে পার্টি সেলিব্রেট করে, যেটা হং রেখেছিল। ওই পার্টিতে সবাই ভীষণ এনজয় করে। এরপর খাওয়ার সময় নামিন তার প্লেটে খাবারের জায়গায় একটা স্টোন দেখে, আর এটা কিসের রিয়াকশান সেটা তো আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, আগে নামসুন যখন ছাদে যায় তখন সে তার নানিকে তার বয়ফ্রেন্ডের সাথে হাক করে ডান্স করতে দেখে, আর তারপরে সে শিখের সাথে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে। শিখ তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি মঙ্গোলিয়াতে তোমার প্যারেন্টসের কথা মনে পড়ে? নামসুন হ্যাঁ বলে। তো শিখ তাকে বলে যে আমি বুঝি নিজের কারো থেকে দূর হওয়ার কতটা কষ্ট। তো নামসুন তাকে জিজ্ঞাসা করে যে তোমার সাথেও কি এমনটা হয়েছে? শিখ বলে যে হ্যাঁ, কারণ আমার ছোটো ভাই 18 বছর বয়সেই আমেরিকার বোমা বিস্ফোরণের সময় আমাদের থেকে আলাদা হয়ে গেছিল, আর সেই থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাইনি। তো নামসুন বলে যে সেই জন্যই হয়তো তুমি আজ পুলিশ অফিসার হয়েছো। যেটা শুনে শিখ বলে যে তোমারও তোমার ভাইয়ের ভালো করে খেয়াল রাখা উচিত, কারণ আমার কাছেও যদি আমার ভাই থাকতো তাহলে আমি ওকে সব কিছু দিতাম। আর তারপরে সে নামসুনকে বলে যে আমি যখনই তোমার সাথে থাকি তখনই আমি বেটার ফিল করি। যেটা শুনে নামসুন হেসে থাকে বলে যে আমিও। নেক্সট ডে ডগো কোম্পানিতে একটা এমপ্লয় ডেলিভারি দিতে যাওয়ার সময় গাড়িতেই তার ডেথ হয়ে যায়, আর এটা সেই এমপ্লয় থাকি যে হাউজার ব্যাপারে ফোন করে পুলিশকে বলেছিল। অন্যদিকে নামসুন শিখকে ফোন করে বলে যে সে সিওর সাথে দেখা করতে যাচ্ছে। এরপর যখন সে সিওর কাছে যায়
তখন সিও তাকে অফার করে যে তুমি যদি আমার সাথ দাও তাহলে আমি তোমার লাইফকে পুরো চেঞ্জ করে দেব, কারণ আমি জানি তুমি অনেক টাকা ইনকাম করতে চাও, এর জন্য তোমার কোনো সময় টাকার কমতি মনে হবে না। নামসুন হ্যাঁ বলে দেয়। তো সিও বলে যে তাহলে তোমাকে একটা টেস্ট দিতে হবে, আর তারপরে সে নামসুনকে একটা রুমে নিয়ে যায়। আর সে উপর থেকে নামসুনকে বলে যে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে মারবো না। আর তারপর একটা বাটন প্রেস করে উপর থেকে একটা ভারী প্লেট নিচের দিকে ফেলে দেয়। তো নামসুন তার পাওয়ার দ্বারা ওটাকে আটকে ফেলে। তার ভিতরে যত পাওয়ার থাকে সে পুরোটাই ইউজ করে, যার জন্য এটা তার মা আর নানি দুজনে ফিল করে। এদিকে নামসুন তার পুরো পাওয়ার ইউজ করে ওই প্লেটটাকে উপরে উঠিয়ে দেয় আর জাম্প করে উপরে উঠে আসে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শিখকে দেখি যে সিনিয়র অফিসারের সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কেমন আছো। তো সিনিয়র অফিসার বলে যে আমি একদম ঠিক আছি, আমি অল্প জল খেয়েছিলাম কিন্তু তাতে আমার কিছু হয়নি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে সিনিয়র অফিসার একটা মাস্কের টুকরো বাড়িতে নিয়ে আসে, যেটা সে জলের সাথে খেয়ে ফেলে। অন্যদিকে নামসুনের হোমলেস ফ্রেন্ডের রিলেশন খুব একটা ভালো চলে না, কারণ তাদের কাছে টাকা চলে আসার পর বয়ফ্রেন্ডের চালচলন পুরো পাল্টে যায়, কারণ সে তার সাথে আর আগের মতো ভালো ব্যবহার করে না আর তার সাথে ভালোভাবে কথাও বলে না, কারণ সে তার গার্লফ্রেন্ডকে বলে যে আমাদের কাছে যেহেতু টাকা চলে এসেছে এর জন্য আমরা একা লাইফ কাটাতে পারি। অন্যদিকে আমরা নামিনকে দেখি তাদের স্টুডিওর বাইরে ছোট বাক্সতে করে সেই ড্রাগসের ট্যাবলেট কেউ রেখে যায়। নেক্সট দিনে সিও নামসুনকে ডেকে বলে যে তোমাকে আমাদের কোয়ারপারেটিভ টিমে ওয়েলকাম, যেটা শুনে নামসুন তাকে বলে যে ঠিক আছে, কিন্তু আমি এর জন্য কোনো টেস্ট দেবো না, কারণ এরকম টেস্ট দিতে আমার ভালো লাগে না। তো সিও তাকে বলে যে ঠিক আছে, এবার থেকে তোমাকে আর কোনো টেস্ট দিতে হবে না, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তোমার কাছে এত পাওয়ার কোথা থেকে এসেছে। তো নামসুনে তার মায়ের বলা কথা মনে পড়ে যায় যে সিও যেন কোনোদিন জানতে না পারে যে তোমার কাছে এই পাওয়ার ছোটো থেকে আছে। তো নামসুন তাকে বলে যে আস্তে আস্তে জেনে যাবে। এরপর নামসুন শিখকে ফোন করে এই সমস্ত কথা বলে আর তারপর সিওকে মেসেজে বলে যে আমাদের এখানে একটা ওয়ার্কারের ডেথ হয়ে গেছে, এই জন্য আমি পুলিশ স্টেশন যাচ্ছি। তখনই সিওর কাছে তার সেক্রেটারি আসে। তো সিও তাকে জিজ্ঞাসা করে যে আমাদের এখানে কি কোনো ওয়ার্কার মারা গেছে। তার সেক্রেটারি হ্যাঁ বলে, যেটা শুনি সিও রেগে যায় যে তাহলে আমাকে আগে কেন বলনি। সেক্রেটারি বলে যে সে আমাদের এখানে পার্ট টাইম জব করতো, এই জন্য আমি বলার প্রয়োজন বোধ করেনি। তো সিও তাকে বলে যে এটা আমি ডিসাইড করবো যে কোনটার প্রয়োজন আর কোনটার প্রয়োজন না। অন্যদিকে পুলিশ স্টেশনে একটা অফিসার হেরিটেজ ক্লাবের একটা মেম্বারের কথা বলে, যার নাম গংসু থাকে। সে ওখানে কী কাজ করে এটা জানা যায়নি, কিন্তু সে 1 মাসের স্যালারি পায় 20 মিলিয়ন ওন। সাথে সে কিম নামে একটা মহিলার কথাও বলে যে ওই ক্লাব চালায়। অন্যদিকে আমরা সিওকে ওই হেরিটেজ ক্লাবে বসে থাকতে দেখি, যেখানে সে তার লোকদেরকে ওয়াইন দেয় খাওয়ার জন্য, যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তারপরে সে গিফট হিসেবে তাদেরকে একটা করে টাইও দেয়। অন্যদিকে সিনিয়র অফিসারের কিছু একটা হতে লাগে আর সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে মিরারের উপরে জোরে পাঞ্চ করে দেয়। আগে হংয়ের কাছে অপোলেন্টের মেম্বারের মেসেজ আসে যে সে ব্রেড সঙের ব্যাপারে কোনো ইনফরমেশন বার করতে পারেনি, এই জন্য তার একটা ফটো লাগবে। তো ফ্রেন্ডস, ব্রেড সং সেই থাকে যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে চেঞ্জ করতো। তো হংয়ের যেহেতু তার ফটোর দরকার ছিল, এই জন্য সে ব্রেড সঙের ম্যানেজারকে মেসেজ করে তার একটা ফটো চায়। কিন্তু সে যখন জিজ্ঞাসা করে যে তার ফটো তার কেন দরকার, তখন হংয়ের নাচেও বলতে হয় যে আমার মনে হয় যে ও আমার টাইপের। তো তার ম্যানেজার তাড়াতাড়ি তাকে তার ফটো দিয়ে দেয়। আগে ব্রেড সং যখন তার ম্যানেজারের সাথেই হংয়ের কথা বলে যে ও নিজেকে কী মনে করে, সবার সামনে আমাকে স্ক্যামার বলেছে, তখন তার ম্যানেজার তাকে বলে যে আমার মনে হয় হং তোমাকে লাইক করে। নেক্সট সিনে নামসুন সিওর টিমে জয়েন করতে যাওয়ার জন্য রেডি হয়। তখন সে একটা ওয়াচকে দেখে আর তার মনে পড়ে যেটা দেখি শিখ দিয়েছিল আর বলেছিল যেটাতে জিপিএস লাগানো আছে, এই জন্য সে সবসময় তাকে ট্র্যাক করতে পারবে। এমনকি ওয়াচে একটা ক্যামেরাও লাগানো আছে, যার দ্বারা সে সব কিছুর ভিডিও করতে পারবে। নেক্সট দিন আমরা নামসুনকে সিওর অফিসে দেখি, যেখানে সিও নামসুনকে তার কম্পিউটারে কিছু লোকের ফটো দেখায় আর তাকে বলে যেরা সবাই আমার কোরিয়ার পার্টনার, যারা আমাকে বিজনেসে হেল্প করে। তোমার এদেরকে চিনে রাখার দরকার, কারণ এবার থেকে হয়তো তোমার এদের সাথে দেখা করতে হবে অথবা কথাও বলতে হবে বিজনেসের কারণে। আর ওখানে শিখ ওয়াচের দ্বারা এই সমস্ত কথা শুনে আর দেখে। তখনই ডিটেকটিভ কিমের ব্যাপারে কিছু ইনফরমেশন বার করে। তো শিখ তার সাথে হেরিটেজ ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিও নামসুনকে নিয়ে হেরিটেজ ক্লাবের দিকে আসে। রাস্তায় নামসুন ওই লিস্টে থাকা সমস্ত লোকেদের নাম জোরে জোরে পড়তে লাগে,
যাতে এই সমস্ত লোকেদের নাম সিও জানতে পারে, আর তার এই কাণ্ড দেখে সে স্মাইল করে। এদিকে সিক যখন হেরিটেজ ক্লাবের বাইরে দাঁড়িয়ে কিমের জন্য অপেক্ষা করছিল, তখন সে দেখে যে সিও ওখানে নামসুনকে নিয়ে আসে, আর তারপর তাকে ভিতরে নিয়ে গিয়ে কিমের সাথে দেখা করায়, আর তাকে বলে যে আজ থেকে এই হেরিটেজ ক্লাবের সমস্ত দায়িত্ব নামসুনের। এরপর কিম আগে সিওর সাথে কথা বলে যে তুমি কিভাবে আমার পজিশন অন্য কাউকে দিতে পারো। তো সিও তাকে বলে যে নামসুন অনেক পাওয়ারফুল, আর সে কোনো ড্রাগসও নেয় না। আমার মনে হয় যে তার কাছে এই পাওয়ার ছোটো থেকে আছে। তো কিম বলে যে ঠিক আছে, আমি এটা নিজে চেক করে দেখব। অন্যদিকে আমরা নামসুনকে দেখি যে তার ওয়াচকে এদিক ওদিক ঘোরায় যাতে সিক এখানকার সব কিছু দেখতে পারে। আর ঠিক তখনই তার কাছে কিম আসে আর তাকে একটা ড্রিঙ্ক দেয় খাওয়ার জন্য, যেটা খাওয়ার পরে নামসুন মাটিতে পড়ে যায়।